এইটা কি? আমি জি ম্যাম ফাইল। ম্যামও সেটা তো আমিও দেখছি। কার ফাইল এইটা? আমি ফয়সাল সাহেবের ফাইল। ম্যাম আপনি আনলেন কেন? উনি কোথায়? আমি না ম্যাম, আসলে ভাবলাম আমরা আমৃত, তাছাড়া ওনার পা ব্যথা করছে তাই নিয়ে আসলাম। ম্যাম ঠাটিয়ে দুটো চড় মারলে জন দরদি ছুটে যাবে। যান সামনে থেকে। আমি ও চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে। এবার মূল কথায় আসি। আমি জাহিদ হাসান জুনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আর যিনি আমাকে ধমকালেন তিনি হলেন আমার বস, মানে এই কোম্পানির মালিক। ওনার নাম নীলা। ম্যাম আমার থেকে ছোট হবে দেখতে, সেই লাগে, তাই তো জনদরদি হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে দেখতে যাই। কি করব, মন তো মানে না, মনে দড়ে গেছে, তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি। কি চেহারা! দেখলেই জড়িয়ে ধরতে মন চায়। কিন্তু সমস্যা একটাই, উনি আমাকে দেখতে পারেন না। যাকে আবার গল্পে আসি। ম্যামের কেবিন থেকে বের হয়ে নিজ ডেস্কে এসে বসলাম, তখন ফয়সাল সাহেব বলে উঠল। ফয়সাল, কি ব্যাপার জনি সাহেব? আমার ফাইল কোথায়? আমি ও ম্যামের রুমে ফেলে এসেছি, দাঁড়ান নিয়ে আসছি। আবার ম্যামের রুমে গেলাম। আমি ম্যাম আসব। ম্যাম আবার আপনি? কি হয়েছে? আমি না মানে ম্যাম, ওই ফাইলটা নিতে এসেছি। ম্যাম নিয়ে যান, আর সামনে থেকে দূর হন। আমি ম্যাম একটা কথা বলি। ম্যাম তাড়াতাড়ি বলে দূর হন। আমি আপনি ঘাড়ো করে কাজল দিতে পারেন না, তাহলে সুন্দর দেখা যেত। ম্যাম কি বললেন আপনি? রেগে গিয়ে আমি না মানে কেউর যাতে নজর না লাগে। ম্যামও আপনি যাবেন সামনে থেকে। ম্যাম রেগে গেছেন তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এই মেয়েটার মনে কি রসতস নেই, সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে থাকে। আজ দুপুরে কাজ করছি, তখন পাশে চিল্লাচিল্লির আওয়াজে তাকিয়ে দেখলাম আমার কলিগ জহিরুল ভাইকে ধমকাচ্ছেন। ম্যামকে দেখে এক ধ্যানে তাকিয়ে থাকলাম, ওনাকে নিয়ে কল্পনায় সুখের সাগরে ভাসছি। তখন কারো ধমকের কারণে বাস্তবে ফিরলাম। চেয়ে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে। ম্যাম কি ব্যাপার, আপনি কাজ রেখে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন। কেনে এসব অকর্মা লোককে বাবা চাকরি দিয়েছে? ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন, আজ অন্য কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে, আমরা যথাসময়ে চলে গেলাম, সাথে নীলা ম্যামও আছে। প্রেজেন্টেশন চলছে, সব ঠিকঠাকই চলছিল, এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হয়ে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। ম্যাম সেই রেগে আছে। কনফারেন্স রুম থেকে বের হতেই ম্যাম আমার গালে সজোরে একটা চড় দিল। আমি চোখে সরষে ফুল দেখছি। আমি প্রতি ওর বললাম, ম্যাম মারলেন কেন? ম্যাম তোদের রাখি কি জন্য, বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য। আমরা আবার কি করলাম? ম্যাম তোদের জন্যই তো ডিলটা ক্যান্সেল হলো, তোরা কিছু বললি না কেন? আমরা কিছু বলার আগেই তো আপনি ওদের সাথে রেগে গেলেন। ম্যামও তোর সাহস তো কম না, তুই আমার দোষ দিচ্ছিস, সামনে থেকে যা, তা না হলে তোকে কি করব তা আমি নিয়েও জানি না। ম্যামের রেগে যাওয়া দেখে আমি সামনে থেকে চলে আসলাম। ভুল করেছে উনি, আর দোষ চাপাচ্ছে আমাদের উপর।
ওনার বাবা কত ভালো মানুষ, আর উনি এমন বজ্জাত হলেন কোথা থেকে? কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি এই কোম্পানির বস হলেন? আর ভালো লাগে না, মন চায় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন, তাই ছাড়তেও পারি না। তাছাড়া কোম্পানিতে জয়েন করার সময় 5 বছরের শর্ত দেওয়া ছিল, এর আগে কোম্পানি থেকে যেতে পারব না। পরের দিনের প্রস্তুতি নিয়ে বের হলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। না, একবার ম্যামকে দেখে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে যেই একটু দেখে চলে আসতে যাব, তখনই ম্যামের ডাক। ম্যাম, কি ব্যাপার, কিছু বলবেন? আমি না। ম্যামও তাহলে এখানে কি করছেন? কাজ করতে মন চায় না নাকি? আমি না, মানে ম্যাম আসলে কি, কাজ ফাঁকি দেওয়ার বাহানা, শুধু যান গিয়ে কাজ করুন। যা একটু দেখতে গিয়েছিলাম তাও ধরা খেয়ে গেলাম। সব সুন্দরী মেয়েরা কি রাগী থাকে নাকি আমার পরিটা এমন? মনে হয় জন্মের সময় মুখে মধু দেয়নি, যার কারণে মুখে সব তিতা তিতা কথা। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, আর ম্যামের ব্যবহারে ও জীবন অতিষ্ঠ হয়ে গেছে। হঠাৎ এক সকালে অফিসে কাজ করছি, একটা ফাইল সাইন করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম। কে জানতো একই সময় ম্যামও কেবিন থেকে বের হচ্ছিল, যার ফলে দরজার কোণার সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম। আহা, কি শান্তি লাগছে, চোখ টা বুঝে আছি। খেয়াল আসতেই ম্যামের উপর থেকে উঠলাম, চারপাশ ঘুরতেই দেখলাম অফিস স্টাফরা সবাই জড়ো হয়ে গেছে। ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সরি ম্যাম, আমি দেখতে পাইনি। ম্যামও ঠাস ঠাস ঠাসস, ছোটলোকের বাচ্চা, তুই ইচ্ছা করে আমার সাথে অসভ্যতামি করছিস? আমি কি বলছেন এসব? আমি কিছুই করিনি। স্টাফরা, ছি ছি জনি ভাই, তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর তুমি কি না, ছি ছি। আমি বিশ্বাস করো, তোমরা একরম কিছুই করিনি আমি। ম্যামও কি বিশ্বাস করত ওরা? তুই আগে থেকে সুযোগ খুঁজছিলি আমার সাথে অসভ্যতামি করতে, আজ সুযোগ বুঝে তুই আজ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলি। এই বলে ম্যাম নেকা কান্না শুরু করে দিল। আমি তো অবাকের পর অবাক, কি থেকে কি হয়ে গেল। ম্যাম যা বলছে তাই সবাই বিশ্বাস করছে। আমি ফয়সাল ভাই, তুমি ও কি বিশ্বাস করো? সে মাথাটা নিচু করে ফেলল। ইরা, তুমিও? ইরা সেখান থেকে চলে গেল। আমি তো প্রায় পাগল, প্রায় অবস্থা। আমি, তোমরা সবাই বিশ্বাস করো, আরে আমি তো ম্যামকে ভালোবাসি, ওনার সাথে কিভাবে এসব করব? একটু বিশ্বাস করো। স্টাফরা, কিভাবে বিশ্বাস করি? কি প্রমাণ আছে তোমার কাছে, তুমি যে ম্যামের সাথে অসভ্যতামি করনি? আমি প্রমাণ না, এক দৌড়ে কন্ট্রোল রুমে চলে গেলাম। সেখান থেকে তখনকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। তখন কার ফুটেজটা পেয়ে গেছি। ফুটেজটা পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম। আমি, সবাই এবার বিশ্বাস করলে তো আমি ইচ্ছা করে এসব কিছু করিনি। সবাই মাথা নিচু করে ফেলল। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি করিনি তোমাদের জন্য আমি? কত কাজ আমি নিজে করে দিয়েছি তোমাদের। ম্যামের বকা খেয়েও তোমাদের ফাইল সাইন করে এনে দিয়েছি। এতদিন তোমাদের সাথে কাজ করছি, এতটুকু চিনলে না আমাকে? সব কিছু মনে থাকবে আমার। এবার ম্যামের দিকে তাকালাম, মাথা নিচু করে আছে। আমি আর আপনি কি বলেছেন? আপনার সতীত্ব নষ্ট করতে চেয়েছি? এত নীচ মন মানসিকতা আপনার? আরে আমি আপনাকে ভালোবাসি, এত অপমানের পরেও আপনার পাশে পাশে থাকি,
কারণে অকারণে আপনার কাছে যাই, এই চেহারা নিয়ে এত অহংকার করেন, আরে পর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসি বলে এতটা রিসপেক্ট করি, তা না হলে। আর কিছু বললাম না, নিজের ডেস্কে এসে মাথা টেবিলে দিয়ে বসে পড়লাম। রাগে আর ভয় গা কাঁপতে থাকলে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকালাম। তুমি? ইরা, হ্যাঁ আমি জানতাম আপনি এমন কাজ করতে পারেন না, তাই তো সামনে থেকে চলে আসলাম। এখন চলেন, দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করে আসি। আমি না, তুমি যাও। ইরা, আরে চলেন তো, মনটাও পাতলা হয়ে যাবে। এক প্রকার জোর করেই নিয়ে গেল বাইরে। ফিরে এসে কাজ জমা দিয়ে বাসায় চলে আসলাম। রাতটা নির্ঘুম কাটালাম আর চিন্তা করলাম, নীলা মানে ম্যামের সামনে আরও এত যাব না, ওকে ভালোবাসার ভূত মাথা থেকে তাড়াতে হবে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না, আল্লাহ যা করে ঠিকই করে। পরের দিন অফিসে চলে আসলাম। অফিস স্টাফরা সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল। আমি ইটস ওকে বলে দিলাম। তারপরেও ওদের প্রতি একটা অভিমান থেকেই গেল। আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলিনি, এত ভালো জানতাম ওনাকে। আর উনি কি না আমাকে অবিশ্বাস করল? কেউ না জানুক, উনি জানতো আমি ম্যামকে ভালোবাসি। যাক, সেই দিন আর ম্যামের সাথে দেখা হয়নি। ওনার বের হওয়ার আগে আমি বার হয়ে গেছি। তার পরের দিন সকালে ডেস্কে এসে বসলাম। ম্যাম সামনে দিয়ে ওনার কেবিনে গেল, সবাই দাঁড়িয়ে গেল, সাথে আমিও। যাওয়ার সময় একবার আমার দিকে আর চোখে তাকিয়ে গেল। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। সমস্যা বাঁধল বিকালের দিকে, ফাইলে সাইন লাগবে ম্যামের। ওনার সামনে কিভাবে যাব? তাই ফাইলটা পিয়ন দিয়ে পাঠালাম। চিন্তায় আছি, এত কিছুর পরও আমার ফাইলে সাইন করে না করে। কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো, না সাইন করে দিয়েছে। তাহলে ফাইলটা জমা দিয়ে চলে আসলাম। এরকম করে আরও 3 দিন চলে গেল। এই 3 দিন ম্যামের সামনাসামনি হইনি, বিপদই বাঁধল চতুর্থ দিন। ফাইল দেওয়া হলো অনেকগুলো, এতগুলো কাজ করতে করতে বিকাল হয়ে গেল। এক এক করে সবাই চলে যাচ্ছে, কাজগুলো শেষ না করে ও যেতে পারছি না। এক এক করে সবাই চলে গেল, এখন শুধু আমি আর ম্যাম আর পিয়ন। বুঝি না আজ কি আমাকে ইচ্ছা করে এত বেশি কাজ দিয়েছে। কি ব্যাপার, ম্যাম এখনো যাচ্ছে না কেন? উফ, কখন না সামনে এসে পড়ে। কাজগুলো শেষ করে পিয়নকে বুঝিয়ে দিয়ে যেই বের হতে যাব তখনই কারো কোমল সুরে ডাক পড়ল। পিছন ফিরে দেখি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ম্যাম আমার সামনে আসলো, আমতা আমাতা করা বলল, ম্যামও আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি চুপ করে আছি, তাই ম্যাম আবারও বলল, ম্যাম জনি সাহেব, আমি সরি, ভুল তো মানুষেরই হয়। আমি না, ঠিক আছে, আমি ও সরি, কি থেকে কি বলে ফেলেছি সেদিন। ম্যামও আচ্ছা, চলুন আপাকে বাসায় ড্রপ করে দেই। আমি ধন্যবাদ ম্যাম, আমি একাই যেতে পারব। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আর বেশি দরকার ছাড়া ম্যামের কেবিনে যাই না, ফাইল সাইন লাগলে পিয়নকে দিয়ে করিয়ে আনি। এখন ম্যাম শুধু আর চোখে তাকায় আমার দিকে, কেন তা অজানা। ফয়সাল সাহেবের সাথে এখনো ভালোভাবে কথা বলি না। বিকালে ফয়সাল সাহেব আমার ডেস্কে আসলেন। ফয়সাল জনি সাহেব, আমি জানি আপনি এখনো আমার উপর রেগে আছেন,
আসলে ওই দিন আপনি যেভাবে ম্যামকে জড়িয়ে দৌড়েছিলেন, যা অবিশ্বাস করার মতো। আমি কেউ না জানুক আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি, তার সাথে এরকম আমি করতে পারি না। ফয়সাল আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। এই বলে আমাকে জড়িয়ে ধরল। আমিও আর রাগ করে থাকতে পারলাম না। যাই হোক সবকিছু আগের মতো চলতে লাগল, শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। দুপুরে ফয়সাল সাহেবকে দিয়ে ম্যামের কাছে ফাইলটা পাঠালাম। ফয়সাল ম্যাম আসব? ম্যামও হিম আসুন। ফয়সাল ফাইলটা একটু সাইন করে দিতেন যদি। ম্যাম দেন। ম্যামের দিকে বাড়িয়ে দিল। ম্যাম কার ফাইল এইটা? ফয়সাল জনি সাহেবের। ম্যাম। বিসর্গ ওনার ফাইল আপনি আনলেন কেন? ফয়সাল আসলে ওনার পা ব্যথা তো তাই। ম্যামও ওনাকে ডাক দিন। আমার ডাক শুনে ম্যামের কেবিনে চলে আসলাম। আমি ম্যাম আসব? ম্যাম হিম আসুন। আমি ডেকেছিলেন আমাকে? ম্যামও আগে বসুন। বসলাম চেয়ার টেনে। নিচের দিকে তাকিয়ে বসে আছি। ম্যাম আপনার পায়ে কি হয়েছ? আমি হালকা চোট লেগেছে। ম্যাম আপনি আমাকে বললেই তো। আমি আপনার ডেস্কে গিয়ে ফাইল সাইন করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম। ম্যাম অন্যের হাতে পাঠানো কি দরকার? আমি কি কলাগাছের সাথে কথা বলছি নাকি? আমার চোখের দিকে তাকান। ম্যামের কথায় ম্যামের দিকে তাকালাম। ভয় আমার ওর বুক শুকিয়ে যাচ্ছে। ম্যাম দেখুন আমি জানি আপনার পায়ে কোনো চোট লাগেনি। আমি সত্যিই সরি, ওই দিন আমি বুঝে উঠতে পারিনি, হঠাৎ এসে আমার উপর পড়লেন, আমি সত্যি সরি। আমি আগের কথা কেন তুলছেন? ভুল তো আমারই, অযথা আপনার রুমে যেতাম। এ কথা বলতেই ম্যাম আমার চোখের দিকে বিস্মিতভাবে তাকালো, চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। ফাইল সাইন কর শেষ। আমি ফাইল নিয়ে বেরিয়ে আসলাম। এভাবে আরও কিছু দিন চলে গেল। এখন দেখি ম্যাম তার কেবিন থেকে প্রায় বের হয়ে আমার ডেস্কের আশেপাশে হেঁটে বেড়ায়, আমার প্রতি নজরদারি করে। আমি আমার মতো ওনার প্রতি এখন অতটা আগ্রহ দেখাই না, উনি আমাকে খুব ভালোভাবেই নজর রাখে। ওনার প্রতি আগ্রহ দেখাই না বিদায় হয়তো আমারও প্রতি এতটা আগ্রহী। আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বললে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত। আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি তখনই ইরা আসলো। ইরা কি করেন ভাইয়া, লাঞ্চ করবেন না? আমি হিম করব। ইরা তাহলে ভাইয়া আমার সাথে চলেন, আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি, প্লিজ প্লিজ না করবেন না। আমি তুমি ও না বাচ্চাদের মতো করো, আচ্ছা চলো। আমি আর ইরা হাসতে হাসতে আমার ডেস্ক থেকে বের হচ্ছি, হঠাৎ কে যেন আমার কলার ধরল। আমি তাকিয়ে দেখি নীলা ম্যাম। মুখ চোখ কেমন রক্তবর্ণ ধারণ করেছে, আমি তো ভয় পেয়ে গেলাম। কি করলাম আবার কে জানে। তখনই ম্যাম বলল, ম্যাম কি পেয়েছিস? আমাকে এড়িয়ে চলবি, অন্য মেয়ের সাথে হাসাহাসি, তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা। আমি কি করছেন ম্যাম? কলার ছাড়ুন, সবাই দেখছে। ম্যাম ছাড়বো না তোকে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস, অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস, চল। এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল। ইরা সহ বাকি সবাই দেখি হাসছে।
ওনার কেবিনে নিয়ে। ম্যাম এখানে চুপচাপ বসে থাকবি। আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম। ম্যাম দপ করে ওনার চেয়ারে বসে পড়লেন। আমার সামনে বসে বারবার হাত দিয়ে চোখের পানি মুছছে। মানবতার খাতিরে এক পিস টিস্যু এগিয়ে দিলাম। এবার তিনি শব্দ করে কেঁদে দিলেন। ম্যাম, আর যদি কোনো মেয়ের সাথে দেখি, তোকে খুন করে ফেলব দেখিস, শয়তান একটা। এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম কান্না করছে আর আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম। না, আর বসে থাকা যায় না। ম্যাম আমি চলে যাই। এ কথা বলতেই ম্যাম আমার গলা চেপে ধরল। ম্যাম, কই যাবি? হ্যাঁ কই যাবি? এখানে চুপচাপ বসে থাক, না হলে গলা চেপে মেরে ফেলব কোয়া। ওই ডাইনিটার কাছে যাইতি তাই না? এখানে চুপ করে বসে থাক। উনি গলা চেপে ধরাতে আমি কেসে উঠলাম, আর উনি আমাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন। ও খোদা, তুমি কোথায় আর কতক্ষণ বসিয়ে রাখবে? কিছুক্ষণ পরপর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। এ পর্যন্ত 4 মগ খাওয়া শেষ। আল্লাহ তুমি রক্ষা করো, এই মেয়ে তো আমাকে মেরে ফেলবে। আর কতক্ষণ কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। আল্লাহ তুমি রক্ষা করো, এই মেয়ে তো আমাকে মেরে ফেলবে। আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ওই দিকে ইরা নিজ হাতে রান্না করে এনেছে। ভাবতেই জিভে পানি এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একা থাকি। বাবা মা গ্রামে থাকে। ভুয়ার হাতের রান্না খেতে খেতে জীবন শেষ। না, ইরার হাতের রান্না মিস করা যাবে না। এই দিকে ম্যাম ও আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, কিছু তো খেতে হবে। ওই দিকে ইরা নিজ হাতে আমার জন্য রান্না করে এনেছে, এখনো হয়তো খাবার নিয়ে বসে আছে, প্লিজ যেতে দিন। এই কথা বলে মনে হয় বড় রকমের ভুল করে ফেলেছি। ম্যাম তার রক্তবর্ণ চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠল, কি বললি তুই? এই বলে ডয়ার থেকে একটা চাকু বের করে আমার গলার দিকে ধরল। আমি কি করছেন ম্যাম? পোচ লেগে যাবে তো। নামান। ম্যাম কি বলেছিলি? আবার বল। আমাকে কিন্তু ভয় দেখাবেন না। ম্যাম অগ্নি মূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয় একেবারে চুপসে যাই আমি। ম্যাম দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে আসছে। ইচ্ছা করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফর্মালিটির জন্য চুপচাপ বসে আছি। ম্যাম কি হলো, বসে আছো কেন? হাত দো। আমি হাত ধুতেই ম্যাম নিজ হাতে খাবার তুলে দিলেন। আমি আমার মতো খেয়ে শেষ করলাম। ম্যাম ও আমার সাথে খেলেন, তবে অল্প। ম্যাম এবার যাও, তবে ইরা, নাহার আর রুমার আশেপাশে যেন না দেখি। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়েই চলে আসলাম। আপনারা কি মনে করেছেন নীলা ম্যামের মিষ্টি কথায় আমি আগের সবকিছু ভুলে গেছি? মোটেও না। ওনার মায়া জালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতেই কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতে চাচ্ছে ভিতরে এতক্ষণ কি হলো।
আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল আমার ডেস্কে আসলো। আমি সরি, তোমার সাথে খেতে পারলাম না। ইরা আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য, চলুন ভাইয়া। আমি পাগলি বোন আমি ম্যামের কেবিনে খেয়েছি, ম্যাম জোর করে খাইয়েছে, তুমি ফয়সাল ভাইকে নিয়ে খেতে। ইরান ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ইরা ওনার কি আমার সাথে খাওয়ার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। ফয়সাল আমি কিন্তু এখনো খাইনি, চলো। ইরা আমি খাবো না আপনার সাথে, যান রুমা আর নাহারের কাছে যান। ফয়সাল আমার কিন্তু খুব খিদা লেগেছে, চলো না প্লিজ। ইরা যাও, তোমাদের দুজনেরই এখন অনেক খিদা, আগে গিয়ে খাও, ওসব বিষয় পরে কথা বলা যাবে। ইরা ফয়সালের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, চলুন বলে হাঁটা ধরল, আর ফয়সাল পিছে পিছে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি, এদের ভিতর কিছু একটা গর্তে চলছে। কৌতূহলবশত ইরার ডেস্কে গেলাম। আহা কি সুন্দর খাবার সামনে রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাশি দিয়ে বললাম, খাবার সামনে রেখে বসে থাকতে নেই। আমার কথায় দুজনের শুভ দৃষ্টির বাধা ঘটল, দুজনই বেশ লজ্জা পেয়ে গেল। ফয়সাল তুমি মিয়া আসার আর সময় পেলে না, নিজে তো পেট পূজারি করে এসেছ, এখন আমাদের খেতে দাও। ও শিওর শিওর খাও। আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগী চোখে তাকালো। আচ্ছা খাও খাও, আমি পড়ে আসি। আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখা না হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতে আর বাসায় খেলাম না। ম্যাম যা খাওয়ালো তাতে দুদিন অনায়াসে থাকা যাবে। রাতে সুন্দর একটা ঘুম দিলাম। সকালে যথাসময় অফিসে চলে এসেছি। ম্যাম এখনো আসেনি, তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কুশল বিনিময় করে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগী চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল, আমি আবার কি করলাম কে জানে। ওই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মতো কাজে মনোনিবেশ করলাম। একটা ফাইল জমা দিব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে আমার যেতেই মন চায় না, অন্যকে দিয়েও পাঠাতে পারব না। অজ্ঞতা আমাকেই যেতে হলো। ম্যাম আসব। ম্যাম হ্যাঁ আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি। কাছে যেতেই ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার ধরল, এক টানে ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি, আমার হার্টবিট যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। ম্যাম ওই তুই কালকে আমাকে না বলে গেলি না কেন? খুব বিরক্ত লাগছে আমার। কলার থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন আমার এসব ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, এসব ভালো লাগবে কেন? তোকে তো থাপ্পড় দেওয়া উচিত। তাই দেন, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে, দেখলাম ম্যামের চোখের কোণ থেকে কিছুটা পানি গড়িয়ে পড়ল। ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইল তো জমা দেওয়ার সময় হয়ে গেছে, ফাইলগুলো আমার উপরের কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়, উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক।
ফাইলের পেপারগুলো বীজে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখের পানি। কি মুসিবত, উনি কি আমকে শান্তিতে থাকতে দিবেন না? আমি দিলাম সাইন করতে। আর উনি কান্না করে ফাইলের ভিতর সাগর তৈরি করেছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকাতে হবে। পেপারগুলো খুলে একটা একটা করে ফ্যানের সামনে ধরলাম। পাশের ডেস্কের জহিরুল ভাই দেখে বলল, কি ব্যাপার জনি ভাই, এগুলো বিজলো কিভাবে? আমি কি আর বলবো দুঃখের কথা ভাই, হাতের সাথে পানির গ্লাস লেগে ফাইলে পড়ল, তারপর যা হওয়ার তা তো দেখতেই পাচ্ছেন। সত্যি কথা তো আর বলা যায় না। অন্যদিকে দুজোড়া চোখ আমার আর ম্যামের সব কাহিনী দেখেছে। তারা হল ইরা আর ফয়সাল। ওরা দুজন মুচকি মুচকি হাসছে। একেই বলে কার্পোষ মাস, কার সর্বনাশ। তারা হল ইরা আর ফয়সাল। ওরা দুজন মুচকি মুচকি হাসছে। একেই বলে কার্পোষ মাস, কার সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো দৌড়ে শুকালাম। দুপুরে আমার ডাক পড়ল ম্যামের কেবিনে। আমি আসব ম্যাম। ম্যাম, হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। এখানে কি কোনো কাজ আছে আমার? ম্যাম, চুপ করে বসে থাকতে পারো না? আমি শুধু শুধু কেন বসে থাকব? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, হাত ধোও। আমি কেন? ম্যাম খাবে না? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে নেব। ম্যামও না এখানে খাবে। দেখুন, আমি না আপনার কাজিন, না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝে সম্পর্ক হলো মালিক কর্মচারী, সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ফেলল। ম্যামও, তুমি ভালো করেই জান কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনই রেগে আছি, সো এখন আর নতুন করে রাগিও না আমাকে। এই বলে ম্যাম এক টান দিয়ে আমাকে বসিয়ে দিল। নিজ হাত দিয়ে আমার হাত ধুয়ে খাবার বেড়ে দিল। আমি চুপচাপ বসে আছি, কেন না? উনি যেই বদরাগী মেয়ে, কখন কি করে বসে। ম্যাম, কি হলো, বসে আছো কেন? ও বুঝেছি। আমি ম্যামের দিকে তাকালাম। উনি আবার কি বুঝলেন? আমি ভাবনা থেকে বের হতেই দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। ম্যাম, কি হলো, হা করো। না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যামম কিছুটা রাগী স্বরে বলল, আমি হা করতে বলছি। ও হা করলাম। গফাগফ খাবার মুখে তুলে দিতে লাগল। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওড়না দিয়ে মুখটা মুছে দিল, যেন আমার বউ তার আঁচল দিয়ে মুছে দিল। এখন দেখলে কেউ বিশ্বাস করবে না উনি এতটা বদরাগী। আমি চলে আসতে যাব, তখন আবার আমার হাত টান দিয়ে ওনার খুব কাছে নিয়ে আসলো। আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো। তারপর শান্তভাবে বলল, ম্যাম, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে।
খুব কাছে পেতে ইচ্ছে করে, একটু ভালোবাসো আমাকে। এই বলে জড়িয়ে ধরল। ম্যামের চোখে আমি পানি দেখতে পেলাম। না, ওনার এতটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়ব, দেখব আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্ট হাসি দিল। এভাবেই দিনগুলো যেতে লাগল, আর ম্যামের পাগলামিও দিন দিন বাড়তে লাগল। এরকমই একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক পেরিয়ে যেতে হয়, তো ইরার ডেস্কের কাছে যেতেই দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি কাছে গেলাম। ইরা, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? ইরা, ভাইয়া ফয়সাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। এই কথা বলে ইরা আরো কান্নায় ভেঙে পড়ল। মেয়েটা একেবারে সহজ সরল। হ্যাঁ, যেতেই পারে, কলিগ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? ইরা রাগান্বিত স্বরে বলল, কলিগ হলেই যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে ইরা আবার মাথা নিচু করে ফেলল। আমি ওর মাথাটা উঁচু করে দরে বললাম, আমার দিকে তাকাও তো। এই তো ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? ইরা, কেন উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারোকে বলে দেও। ইরা, হ্যাঁ বলবো, তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাপ কেন গেল? উনি নাহারের সাথে। আচ্ছা, আমি চলি, বলে দিও। আমার ডেস্কে চলে আসলাম। জানি ফয়সাল ওকে ভালোবাসে, একদিন কথায় কথায় বলেছিল আমাকে। ফয়সালকে কল দিলাম। ফয়সাল, হ্যাঁ ভাই বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারকে নিয়াটাঙ্কি মারতে গেছ। এই দিকে ইরা কান্না করে শেষ। ফয়সাল, বলো কি? আমি আসছি। কিছুক্ষণ পর ফয়সাল চলে আসলো। সোজা ইরার ডেস্কে চলে গোল। ইরা এখনো কাঁদছে। ফয়সাল, বিসর্গ কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইরার রাগ অভিমান আরো বেড়ে গেল। ইরা উঠেই ফয়সালের গলা চেপে ধরল, তারপর শুরু করল কুয়া। শুয়োর, শয়তান, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনিটার সাথে গেছস। তোকে আজ আমি মেরে ফেলব। এই বলে ইরা ফয়সালকে মারতে লাগল। এক পর্যায়ে ফয়সাল ইরাকে বুকের মাঝে চেপে ধরল, আর ইরা একেবারে শান্ত হয়ে গেল। কান্না করে ফয়সালের বুক ভাসাচ্ছে। ইরা, আপনি বোঝেন না কেন, আমি আপনাকে ভালোবাসি। ফয়সাল ইরার কপালে চুমো দিয়ে বলল। ফয়সাল পাগলি, আমি জানি তো, আমিও তো তোমাকে ভালোবাসি, তাই তো নাহারের সাথে গিয়েও ওর সাথে খাইনি, তোমার ওর সাথে খাবো বলে। আমি জানি তুমিও এখনো খাওনি, চলো, ক্ষুধা লেগেছে। ইরা, আর যদি দেখি না ওর সাথে একেবারে খুন করে ফেলব, খালি কষ্ট দেয় আমাকে। এখন চলেন, আমারও খুব ক্ষুধা লেগেছে, আপনার উপর জিদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দিবেন। দূর থেকে ওদের এসব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম। বিকালে অফিস থেকে বের হতেই দেখি ফয়সাল আর ইরা একসাথে বের হচ্ছে।
আমার কাছাকাছি আসতেই বললাম, তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটা ট্রিট পাই। ইরা, আচ্ছা ভাইয়া, আজকেই চলেন আমাদের সাথে, আপনাকে আজকেই ট্রিট দিব। আমি, আচ্ছা থাক, আজ ট্রিট দিতে হবে না, তোমাদের নয়া প্রেমে কাবাব মে হাড্ডি হতে চাই না, যাও। আমার কথায় ইরা কিছুটা লজ্জা পেল। ইরা, তাহলে আমরা চলি ভাইয়া, ভালো থাকবেন। আমি, আচ্ছা যাও। ওরা ওদের মতো চলে গেল, আর আমি আমার মতো। চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটাও কেমন আনন্দে ভরে ওঠে। এভাবেই বেশ কিছুদিন চলল। কাল নীলার জন্মদিন, তার বাসায় বিশাল আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে, শুধু আমি বাদে। আমাকে ইনভাইট না করেও ভালো হয়েছে, করলেও যেতাম না, কালকের দিনটা বন্ধ পাব। কাল সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, আহা শান্তি। আবার কিছুটা মন খারাপও হলো, সবাইকে ইনভাইট করলো, আমাকে করল না। এটা কি আমাকে অপমান করল নাকি? বদ একটা, অপমান করবি কর, এভাবে করা লাগে। আজ খেতেও ডাকল না, শালি তোকে পড়ে দেখে। নেব, আমাকে অপমান? না, আর এ বিষয়ে ভাবা যাবে না, এগুলো ভাবতে থাকলে মাথা আরো গরম হয়ে যাবে। কাজে মন দিলাম। বিকালে যাতে ম্যামের সাথে না দেখা হয়, তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। রাত পেরিয়ে সকাল হলো, আজ ম্যামের জন্মদিন। না কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে। তার আগে মোবাইলটা বন্ধ করি, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আহা, ঘুম কাকে বলে, এই অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। বেশিক্ষণ ঘুমাতে পারলাম না, দুপুরের পর দিয়েই কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে। আমি, কে রে ভাই এই অবেলায়? কি চাই? লোক, সরি স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। ম্যাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, যাওয়ার জন্য। এখনই রেডি হয়ে যেতে বলেছে। আমি, তোমার ম্যাম কে আর কোথায় যাব? লোক, ম্যামের নাম নীলা স্যার। আমার আর বুঝতে বাকি রইল না যে এইটা নীলা ম্যামের কাজ। আমি তো যাব না, কি করি? আমি, তুমি যাও, আমি পড়ে আসছি। লোক, সরি স্যার, আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। আমি, তুমি যাও, তোমার ম্যামকে আমি বলছি। লোক, কিন্তু স্যার। আমি, কোনো কিন্তু নয়, যাও। লোকটাকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ পর আবার আসলো। আমি দরজা খুলে দেখি সে আবার এসেছে, গালের একপাশে লাল হয়ে আছে। লোক, চলেন স্যার। আমি, তুমি আবার আসছ? যাও, আমি আসছি। লোক, সরি স্যার, আপনাকে ছাড়া যেতে পারবো না। আপনার কথা শুনে গিয়ে দেখেন ম্যাম আমার গালের কি করেছে। এখন আপনাকে ছাড়া গেলে চাকরি থাকবে না আমার। এখন কি বলি? আমি একটা গাড়ি দেখিয়ে বলি। ওই গাড়িটা দেখছো, আমি ওইটাতে করে যাব। আমার সাথে আরেকজন আছে, ওকে নিয়েই যাব, তুমি যাও। লোক, সরি স্যার, আপনাকে ছাড়া যাওয়া যাবে না। আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে, সেটা দিয়েই যাবেন। কি মাইনকা চিপায় আটকালাম? ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম। কাল আমাকে ইনভাইট করেনি, আজ আসছে গাড়ি পাঠাতে, আবার স্পেশাল গাড়ি। তোর গাড়ির তলায় আগুন। না, বাসায় থাকা যাবে না, থাকলেই আবার আসবে। তার আগে গোসলটা সেরে নেই।
গোসল করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পরে বের হওয়ার জন্য। দরজা খুলতেই যা দেখলাম তা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে, মনে হয় সোজা অনুষ্ঠান থেকে এসেছে। পরনে বার্থডে পোশাক, বাহ কি দারুণ লাগে। ম্যাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতর চলে গেল। আমি পিছন পিছন গেলাম। আমি ম্যাম কোনো সমস্যা হয়েছে আমাকে কল করলেই তো আমি চলে আসতাম। ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ম্যাম ফাজলামো করো আমার সাথে, ফোন বন্ধ রেখে বলছো ফোন করতে, ফোন বন্ধ কেন তোমার? মন চায়ে ঠাটিয়ে দুটো চড় মারি। গাড়ি পাঠিয়েছিলাম আসনি কেন? তোমার জন্য কত কিছু রেখে আসতে হয়েছে জানো। আমি সরি ম্যাম। ম্যাম জনি, কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম দরে ডাকতে, আজ অন্তত আমার নাম দরে ডাক। কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে বলল, কথাটায় এত মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে ম্যাম আবার বলল, কি হলো জনি, কিছু বল, তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয়। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও। আমি ঠিক আছে নীলা, নামটা উচ্চার করতে গলাটা কেঁপে উঠল। দেয়, আচ্ছা তাড়াতাড়ি রেডি হও। আমি ঠিক আছে নীলা, নামটা উচ্চার করতে গলাটা কেঁপে উঠল। নীলা একটা মুচকি হাসি দিল, ওর নাম দরে ডাকায় হয়তো খুশি হয়েছে। আমি আমার রুমে ঢুকে রেডি হচ্ছি। খালি গা আমার, তখন হঠাৎ নীলা আমার রুমে ঢুকে পড়ল। আমি তো লজ্জায় গা ডাকতে ব্যস্ত। আমি আহা কি করছো, রুমে আসলে কেন? নীলা একটা দুষ্ট হাসি দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো এখন এই দিকে ঘোর। আমি ওর দিকে ঘুরতেই ওর আনা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল, তার উপর একটা শার্ট এবং সর্ব শেষ একটা কালো ব্লেজার পরিয়ে দিল। কালো পোশাক আমার এমনেতেই খুব পছন্দ। তারপর একটা প্যান্ট আমার হাতে দিল, তাও কালো। নীলাহনেও এইটা পর, একটা দুষ্ট হাসি দিয়ে বলল, নাকি আমি পরিয়ে দিব? দেও পরিয়ে দেই। দেখছেন কি ফাজিলের ফাজিল। আমি এইটা পরব, তুমি রুম থেকে বের হও। নীলা তো পরো। আমি কমা বিসর্গ তোমার সামনে পড়ব নাকি? নীলা, কমা বিসর্গ সমস্যা কি? আমি তো, তুমি পড়তো, দেও আমি পরিয়ে দেই। আমি এই কি করছো? তুমি বের হও তো। আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম। কি মেয়ে মাইরি, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই নীলা আমার দিকে হা করে তাকিয়ে রইল। নীলা একেবারে আমার রাজকুমারের মতো। ওর কথায় একটা মুচকি হাসি দিলাম। নীলা জনি, আমার জন্মদিনের গিফট কোথায়? সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল। আমি জানি ও কি চায় আমার কাছে, কিন্তু তা আমি দিতে পারবো না। চাইলেই দিতে পারি। আমি আমার ডয়ার খুলে ওর জন্য অনেক আগে কিনা কালো শাড়িটা দিলাম, হয়তো খুশি হবে না এই সাধারণ একটা শাড়িতে। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। বললাম চলো। কিছুটা আগাতেই নীলা বলল, দাঁড়াও। আমি ঘুরে বললাম, জানি এটা তোমার পছন্দ হবে না, এর থেকে ভালো কিছু এই মুহূর্তে নেই আমার কাছে, অনেক আগে কিনেছি তোমাকে দেব বলে। নীলা কিছু না বলে রুমের ভিতর চলে গেল।
আমি এই কই যাচ্ছ? আমার কথার কোনো কর্ণপাত করল না। কিছুক্ষণ পর নীলা রুমের ভিতর থেকে আমাকে ডাক দিল। আমি ভিতরে গিয়ে তো অবাক। নীলা আমার দেওয়া শাড়ি পরছে। নীলা, কি হাঁ করে তাকিয়ে আছো কেন? এখানে আসো আর শাড়ির কুচিটা ঠিক করে দেও। আমি। নীলা, হ্যাঁ তুমি, নেও দর। এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরিয়ে দিল। আমি নীলার দিকে ভালো করে তাকিয়ে দেখি নীলার পেটের অংশের কাপড় নেই। কি সুন্দর পেট! এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। নীলা, কি হলো? চোখ বন্ধ করলে কেন? চোখ খোল, আমার দিকে তাকাও। আমি ওর দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? দাও কুচিটা ঠিক করে দেও, সময় হয়ে গেছে। আমি কুচিটা ঠিক করে বললাম, নেও, পরে নেও। নীলা, তুমি পরিয়ে দেও। আমি পারবো না, তুমি পরে নেও। নীলা কিছুটা রেগে গিয়ে বলল, তাহলে কিন্তু আমি এভাবেই চলে যাব। এই মেয়ের রাগী চেহারা দেখলে বিব্রত হয়ে যাই আমি। আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত নীলার পেটে লাগল, সাথে সাথে আমার পুরো শরীর শিহরিত হয়ে গেল। নীলা চোখ বন্ধ করে ফেলল, আর ঘন ঘন শ্বাস নিতে লাগল। আমি কুচিটা পরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলাম। নীলা এখনো চোখ বন্ধ করে আছে। আমি এখনো চোখ বন্ধ করে আছো কেন? নীলা চোখ খুলে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। আমি, চলো। নীলা আমার হাত ধরে টান দিয়ে নীলার খুব কাছে নিয়ে এসে বলল, আরে এত তাড়া কিসের? তুমি আমাকে গিফট দিয়েছ, তোমার গিফট নিবে না? আমার গিফট লাগবে না। নীলা, আমাকে গিফট দিস, তোমাকে তো গিফট নিতেই হবে, চোখ বন্ধ করো। আমি গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি? নীলা, এই গিফট নিতে হলে চোখ বন্ধ করতে হয়, তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই নীলা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে একটা চুমুক দিল, সাথে সাথে আমার সারা দেহে আগুন ধরে গেল। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু ও এত শক্ত করে জড়িয়ে ধরল যে নিজেকে ছাড়াতে পারলাম না। ওর সাথে না পেরে উঠে আমি ওর চুমুতে সাড়া দিতে লাগলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে। কতক্ষণ ছিলাম জানি না, বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়ল। দুজন জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। নীলা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল। যে জায়গায় ওর লজ্জা পাওয়ার কথা, সে জায়গায় আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, গিফটটা কেমন লাগলো? আরেকটা দিব? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নীলা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালো তো আমাকে ভাসতে হবেই, আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান পেরে উঠবে না। এই বলে নীলাও আমার পিছন পিছন যেতে লাগল। আমি যেতে যেতে একলা একলা বলছি, এই মেয়ের লজ্জা বলতে কিছুই নেই। ওর এরকম ভালোবাসায় আমার রাগ অভিমান পানি হয়ে যাচ্ছে। না ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে ওর ভালোবাসায় জড়িয়ে যাব। নীলা পিছন থেকে বলল, কি বিড়বিড় করছো? গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম। নীলা আমার পাশে বসল, আমার ওর একটা হাত ওর হাতের ভিতর নিয়ে নিল। আমারও ভালো লাগছিল তাই আর সরালাম না। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে তো আমার মনের রাজত্ব করেই ছাড়বে। গাড়ি চলতে লাগল নীলাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম। নাহ, বেশ জাকমক করেই সাজিয়েছে।
বাড়িটা। পিছন থেকে। নীলা কি হলো, ভিতরে চলো। আমি ও হ্যাঁ চলো। ও আমার হাত ধরে হাঁটা ধরল। আমি হাত ছাড়িয়ে নিলাম। এত লোকের মাঝে মালিক কর্মচারী হাত ধরে হাঁটবে কেমন দেখায়। নীলা আমার দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ালে কেন? আমি দেখ এখানে অনেক মানুষ, হাত ধরে হাঁটা সবাই ভালো চোখে দেখবে না। নীলা আবার আমার হাত ধরে বলল, কেউর দেখাতে আমার কিছু যায় আসে না। আমি পাগলামি করো না, পরেও হাত ধরে হাঁটতে পারবে। নীলাকে কোনো রকম বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি পিছন পিছন ভিতরে গেলাম। ভিতরে অনেক মানুষ দেখা যায়। নীলাদের বিজনেস পার্টনাররা সহ তাদের রিলেটিভরা এসেছে, আর অফিস স্টাফরাও এসেছে। আমি গিয়ে নীলার বাবার সাথে কুশল বিনিময় করলাম। লোকটা অনেক ভালো। চারপাশ ঘুরে ঘুরে দেখছি, অন্যদিকে নীলাকে তার কাজিনরা সহ তার বান্ধবীরা আটকিয়ে রেখেছে। নীলা বারবার আমাকে খোঁজ করছে। একপাশে গিয়ে বসলাম, পাশে তাকাতেই দেখি ইরা আর ফয়সাল হাতে হাত ধরে বসে আছে। আরে প্রেম রে। আমি ওদের কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমাকে দেখে ওরা হাত ছেড়ে দিল। ফয়সাল, আরে জনি তুমি? ইরা, ভাইয়া কেমন আছেন? আমি এই তো ভালো, তোমরা কেমন আছো? ইরা, জি ভাইয়া ভালো। আমি আচ্ছা থাকো তোমরা, আমি চারপাশটা ঘুরে দেখি। ওখান থেকে চলে আসলাম। নীলাকে দেখার জন্য মনটা কেমন উসখুস করছে, তাই চলে গেলাম ওকে দেখতে। সবাই গোলবেঁধে নীলাকে আটকিয়ে রেখেছে, আর নীলা বারবার চারদিকে কাকে যেন খুঁজছে, হয়তো আমাকে। নীলার এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার। চাইলেও ওদের কাছ থেকে ছুটে আসতে পারছে না। একটু পর নীলার কেক কাটা হবে, সবাই কেকের পাশে এসে দাঁড়ালো। আমি আড়ালে লুকিয়ে গেলাম। তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করিয়ে সবার আগে কেকটা আমাকে খাইয়ে দিত। যথা সময়ে কেক কাটল। কেক কাটার পর্ব শেষ করতেই একজন সুদর্শন ছেলে এসে নীলার হাত ধরে হাতে একটা চুমু দিল, সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল। বুকে চিন চিন ব্যথা হতে লাগল। আমার এমন হচ্ছে কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? ভালো যদি নাই বাসি, তাহলে আমার এমন হচ্ছে কেন? না, আর ভাবতে পারছি না। ওই ছেলেটা দেখলাম নীলাকে উপরের বারান্দার দিকে নিয়ে যাচ্ছে। আমি ও পিছন পিছন গেলাম। দেখলাম ছেলেটা নীলার গায়ে হাত দিয়ে কথা বলছে। নীলা এতে কোনো রিয়েক্ট করছে না। মাথাটা গরম হতে লাগলো আমার। একটু পর ছেলেটা নীলাকে দেয়ালের সাথে চেপে ধরল, দুই হাত দিয়ে নীলার দু হাত ধরে। ছেলেটা আস্তে আস্তে তার মুখ নীলার মুখের কাছে নিচ্ছে। নীলা ছুটার জন্য চেষ্টা করছে। এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। যখনই কিচ দিতে যাবে ঠিক তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিলাম, যার ফলে ছেলেটা দুহাত দূরে গিয়ে পড়ল। জানি না তখন আমার কি হয়েছিল। ছেলেটাকে এক দাঁড় থেকে মারতে লাগলাম। হঠাৎ কে যেন আমার কলার দরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুগালে দুটো থাপ্পড় দিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, সে আর কেউ না, স্বয়ং নীলা। আমি নীলার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম। তারপর নীলা যা বলল তা শুনে আমার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। নীলা, লুচ্চা লাফাঙ্গার কোথাকার, তোকে এজন্য এনেছি আমি, গুন্ডামি করার জন্য। ছোট লোক তো ছোট লোকই থাকে।
বাজে কোথাকার। ওর বান্ধবীরা এই ছোট লোকটাকে এখানে ঢুকতে দিছে কে? গুন্ডামি করার আর জায়গা পায় না। আরেক বান্ধবী আরো দুটো থাপ্পড় দে, তাহলে উচিত শিক্ষা হবে। তারপর নীলা ছেলেটাকে দরে ভিতর নিয়ে গেল। আমি চোখের পানিটুকু মুছে ওদের বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি। আর ভাবছি, হায়রে ভালোবাসা। অভিনয়ের সেরা ট্রফি দেওয়া উচিত নীলাকে। এত কষ্টের মাঝেও এই ভেবে হাসি পেল যে, ছেলেটার নাক থেকে তো রক্ত বের করেছি, কতবড় সাহস আমার জিনিসের দিকে নজর দেয়। কি বললাম আমি, আমার জিনিস? হা হা হা। নিজের কথায় নিজেকে ধিক্কার দিচ্ছি। বড় লোকদের সবই অভিনয়। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর, আমাকেই লুচ্ছা বলছে। আবারও চোখ দুটো ভিজে যাচ্ছে। অফিসের কেউ দেখেনি, দেখলে হয়তো মুখ দেখানো যেত না। যাওয়ার সমম এক পাতা ঘুমের ঔষধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দিবে না, তাই এই পদ্ধতি চলবে।